রেকর্ড করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থান হচ্ছে পিআরবি। আমরা 327 থেকে স্টার্ট করতেছি, সবাই মনোযোগ দেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 327। লকআপে বন্দীদের অবস্থান কেমন হবে? লকআপে আমাদের যারা আসামিরা থাকেন, এই আসামিদের তাদের আইনগত অধিকার রয়েছে। এই লকআপে যে আমরা রাখি, লকআপের যে রাখার যে আবাসনটা, এটাকে বলতে পারেন, এটাকে বাসস্থান না, এটা আবাসন। আবাসনটা কিরকম প্রক্রিয়া হবে? এখানে একটা এমসিকিউ আছে, আপনাদের পরীক্ষা আসে যে প্রতিবন্ধীর জন্য আই রিপিট, একটা বন্দির জন্য 36 বর্গ ফুট জায়গা থাকতে হবে। যেখানে আমরা থানায় যে আমাদের লক আপ রয়েছে, সে লক আপের 36 বর্গ ফুট থাকতে হবে। এবং সবসময় খেয়াল রাখবেন, নারী এবং পুরুষ বন্দীদের জন্য আলাদা আলাদা থাকতে হবে, কখনোই একসাথে রাখার সুযোগ নাই। তিন, কিশোর বন্দীদের প্রাপ্তবয়স্কের থেকেও আলাদা রাখতে হবে, সবসময় খেয়াল রাখবে। আমরা অবশ্যই এই ক্ষেত্রে আমরা আলাদা রাখি না, আমরা বাস্তবে যেটা পাই, যেহেতু আমাদের স্বল্পতা থাকার কারণে কিশোর বন্দীদেরকেও প্রাপ্তবয়স্ক থেকে আলাদা রাখতে হবে, কিন্তু আমরা আলাদা রাখি না, এক সাইডেই থাকে, তারা একসাথেই থাকে। তো লকআপের ধারণ ক্ষমতা বাংলা ইংরেজিতে ঝুলিয়ে রাখতে হবে। এখানে বলা রয়েছে যে লকআপের ধারণ ক্ষমতা ওখানে ইংরেজিতে বাংলাতে, এখন শুধু কি ঝুলিয়ে রাখবে, ধারণ ক্ষমতা বাংলা ইংরেজিতে ঝুলিয়ে রাখতে বলতেছে। তবে নির্ধারিত সংখ্যার বেশি বন্দী রাখা যাবে, কতজন বলছে এখানে স্পেসিফিক বলা নাই যে কতজন রাখা যাবে না যাবে। তবে আমরা তো এখানে স্থানকাল পাত্র অনুযায়ী আমাদের যেহেতু অ্যাভেলেবেল থাকে, 2 3 4টা মহিলাদের আলাদা রাখে, এখানে আমাদের লকআপে আসামি রাখার মোটামুটি একটা ম্যানেজমেন্ট থাকে। তবে এখানে যেটা ইম্পর্টেন্ট, লকআপে বন্দীদের আবাসন কত বর্গ ফুট থাকতে হবে, এটা হচ্ছে এমসিকিউ। 327 বলছে 36 বর্গ ফুট, আর এখানে কোনো কিছু নয়। 328, মনোযোগ দেন, 328, লকআপের আগে প্রবেশের আগে পরীক্ষা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি থানায় লকআপের আগে যে বন্দি থাকবে তাদেরকে কি কি পরীক্ষা করবেন এবং কি কি বিষয় নোটেট করবেন, এই বিষয়গুলো জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 328। লকআপে প্রবেশের আগে, অর্থাৎ থানা হাজতে ঢোকার আগে আপনি যেসব করতে হবে, এই যে আপনি নিরাপত্তা রাখতেছেন ডিউটি অফিসার হিসেবে, সেন্ট্রি হিসেবে, অফিসার ইনচার্জ হিসেবে, অর্থাৎ আপনার থানায় যিনি অফিসার ইনচার্জ, এই ওসি বন্দির জন্য সবসময় নিরাপত্তার জন্য উনি দায়ী থাকবে। পরীক্ষা এমসিকিউ আসবে যে থানার ও বন্দির জন্য দায়ী কে থাকবে, ডিউটি অফিসার, সেন্ট্রি, অফিসার ইনচার্জ। লেখা থাকবে সকলে, পরীক্ষা লিখবেন অফিসার ইনচার্জ, এটা হলো এমসিকিউ, বলে দিলাম। আবার লেখেন না সকলেই। থানার ওসি বন্দির জন্য নিরাপত্তার জন্য দায়ী থাকবে অফিসার ইনচার্জ। বন্দির শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা পরীক্ষা করে জিডিতে নোট দিতে হবে, এটা মাস্ট বি নোট দিতে হবে। যে থানা বন্দির শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা অবশ্যই পরীক্ষা করে জিডিতে নোট দেবেন। এগুলো হচ্ছে আমাদের এখন সংশোধিত হয়েছে। বন্দিকে তল্লাশি করে জিনিসপত্র যদি আপনি তার দেহ তল্লাশি করে যা যা পেলেন ওখানে, অবশ্যই জিনিসপত্র অবশ্যই জব্দ হবে। একটা তালিকা করবেন, জব্দ তালিকা যেটা করবেন, একটা তালিকা রসিদ দিতে হবে। কে পাবে? ওই যে আমরা 322-এ যেরকম পড়েছি, 322 পিআরবি 51-52 অনুসারে যে কার্যক্রম গুলো আপনার ওখানে করেন, সেখানে আপনি যা পান ওখান থেকে আপনি 322-এ একটা তালিকা করলেন। এবং একটা কথা বলছে 328-এ, নারীদের ক্ষেত্রে এই যে কাঁচ, শাখা, লোহার চুরি খোলা যাবে না, সরানো যাবে না, এটা আমরা সব সময় জানি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে লকআপে আত্মহত্যার উপকরণ আছে কিনা পরীক্ষা দিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 328-এর ঘ আপনি লিখবেন যে থানার এই যাদেরকে আপনি বন্দীদের পরীক্ষা করতেছেন, যে 328-এর গতে কি বলছে, লকআপে অস্ত্র আত্মহত্যা ব্যবহার মানে আত্মহত্যা করতে পারে এমন কোন বস্তু বা এমন কোন উপকরণ আছে কিনা, এটাকে পরীক্ষা করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নেবেন এটা। 328 হচ্ছে আপনার বন্দীদের পরীক্ষার আগে, অর্থাৎ হাজতের পূর্বে আপনি এই পরীক্ষাগুলো করবেন। 329, লকআপের পহরা, ভেরি ইম্পর্টেন্ট। 329 লকআপের পহরা, এখানে একটা প্রহরীর কথা বলা রয়েছে। 329 যে চাবি কার কাছে থাকবে, সেন্ট্রি। এই যে থানা লকআপের প্রহরীর যে চাবি যে রয়েছে, এটা প্রহরীর কাছে থাকে, এটা এমসিকিউ সবসময়। তাহলে আমরা এখানে যেখানে পাবো, প্রহরী নিয়োগ করে ডিউটিতে নাম জিডিতে লিখতে হবে যে কাকে নিয়োগ করা হলো। ডিউটির বদলের সময় অবশ্যই যে বন্দি কতজন ছিল গণনা করবে। চাবি প্রহরীর কাছে থাকবে, রাতে যাতে লণ্ঠনের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজন লকআপে খোলার সময় অতিরিক্ত কনস্টেবল রাখতে হবে। প্রয়োজন লকআপ খোলার সময় অতিরিক্ত কনস্টেবল রাখতে হবে। রাতে প্রয়োজন লকআপ ছাড়া লকআপ না খোলার ব্যবস্থা রাখতে হবে। সবসময় খেয়াল রাখবে, অনেক সময় যেহেতু ওখানে আপনাদের একটা প্রকৃতির বিষয় থাকে, সেখানেও তো আলাদা ভিতরে আছে, তো বাইরে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, তবে রাতে প্রয়োজন ছাড়া লকআপ না খোলার ব্যবস্থা রাখতে হবে। আর এই যে লকআপ খোলা, তারপর হচ্ছে আসাম বের করা, অবশ্যই ডিউটি অফিসারের কনসার্ন থাকবে। জরুরি পরিস্থিতি, বেশি বিশেষ জরুরি পরিস্থিতি হলে বা মহিলাদের ক্ষেত্রে অবশ্যই অফিসার ইনচার্জ কনসার্ন থাকবে। বলা রয়েছে যে লকআপের এই চাবি কার কাছে থাকবে, এই বন্দির এই থানা হাজতের চাবি কার কাছে থাকবে, প্রহরীর কাছে থাকবে। যদি মহিলা হয়, পরীক্ষা যদি মহিলা আসামি হয়, তাহলে চাবি কার কাছে থাকবে, সবসময় লিখবেন অফিসার ইনচার্জ। এই চাবিগুলো অফিসার ইনচার্জের ডিউটি, মূলত ডিউটি অফিসারের কাছে থাকে, কিন্তু আইনগত ভাবে সে দায়ী থাকে।
খেয়াল রাখবেন এটা। তাহলে আমরা 327 লকআপ বন্দীদের আবাসন থেকে 336 বর্গফুট থাকতে হবে। লকআপে প্রবেশ আগে কি কি পরীক্ষাগুলো আমরা দেখলাম, 329 দেখলাম যে বন্দির কি কি কার্যক্রম, একজন সেন্ট্রির কি কি দায়িত্ব কর্তব্য 329, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 330, যেটা আমরা পরীক্ষায় আমরা লিখি। হাতকড়া ব্যবহার নিয়ম পরীক্ষা ম্যাক্সিমাম আসতেছে এটা সবসময়, যে হাতকড়া ব্যবহার নিয়ম হচ্ছে 330। প্রথমে বলা রয়েছে যে প্রয়োজনে অতিরিক্ত বাঁধন দেওয়া যাবে না। আগে হাতকড়ি রশির ব্যবহার তো বলছে যে হাতকড়া ব্যবহার যে অতিরিক্ত বাঁধন দেওয়া যাবে না। হাতকড়া অনেক সময় অপ্রয়োজনীয় অপমান, এই যে আমরা হাতকড়াটা ব্যবহার করি ম্যাক্সিমাম হচ্ছে হাতকড়া ব্যবহার অনেক সময় অপ্রয়োজনীয় অপমানের ক্ষেত্রেই মনে হয়। তাই নারী ও শিশু, বৃদ্ধ, অসুস্থ সাক্ষীদের হাতকড়া দেওয়া যাবে না। কোন ক্ষেত্রে হাতকড়া ব্যবহার করা যাবে না, একটা প্রশ্ন আছে যে হাতকড়া কখন ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, আপনাদের জন্য কোশ্চেন দিয়েছি। নারী, বৃদ্ধ, বয়স, অসুস্থ সাক্ষীদের হাতকড়া পরানো যাবে না। জামিনযোগ্য মামলায় সহিংস নাল হাতকড়া দেওয়া যাবে না, ভেরি ইম্পর্টেন্ট। এই যে কাদেরকে পরানো যাবে না, জামিনযোগ্য মামলায় সহিংস যদি না হয় হাতকড়া পরানো দেওয়া যাবে না। দুইজন বন্দীকে একসাথে হাত করা দিলে একজনের ডান হাত অন্যদিকে বাম হাতে লিখতে হবে। এটা এমসিকিউ পুরোটা বলে দিলাম যে দুইজন বন্দীকে একসাথে হাত করা দিলে একজনের ডান হাত অন্যজনের বাম হাত, দুইজনের ডান হাত করেন না আবার। হাত করা না থাকলে দড়ি ব্যবহার করা যাবে, যদি হাত করা না পাওয়া যায় অবশ্যই দড়ি ব্যবহার করবেন। তবে আরেকটা বিষয় বলছে যে আপনার পথে যদি হাত করা খোলা প্রয়োজন হয় এটা খেয়াল রাখতে হবে, বিশেষ সতর্কতা খেয়াল রাখতে হবে যে আপনি এটা যে খুলতেছেন কেন, এদের সতর্ক থাকতে হবে। আর সবসময় হাত করা ভালো অবস্থা রাখতে হবে। তাহলে আমরা এখানে 330টা একটু দেখলাম, 330 হাত করা ব্যবহার নিয়ম, ইউজ অফ হ্যান্ডকাপ। তাহলে আমরা এখান থেকে পড়ে আসছিলাম 331 থেকে আমরা দেখবো, যেখানে আজকে একটু নতুন করে দেখবো যেখান থেকে শুরু হবে আজকের এই এমসি গুলো, খুব ইম্পর্টেন্ট এই আপনাদের এই বিধিগুলো। 331 দেখেন আজকে এখান থেকে একটু সূচি আকার আছে। 331 গ্রেপ্তারকৃত ব্যক্তি পাহারা স্কট দিবেন কিভাবে, সেটা 331-এ দেখবো, ভেরি ইম্পর্টেন্ট। বন্দীদের পুলিশ পাহারা আনার নিয়ম, গত পরীক্ষায় আসছিল যে বন্দীদের পুলিশ ফাঁড়িতে আনা নেওয়ার নিয়মটা কি, 332। 333 যেটা আমরা জানি যে বন্দীদের খাদ্য, আমরা তাদেরকে যে খাবার দেই, এই যে যাতায়াত মালাল পরিবহন খরচ 333-এ বলা রয়েছে। 334 থানা বা ফাঁড়ি পরিদর্শন নির্দেশনা, লেস ইম্পর্টেন্ট। 335 সিভিল সার্জনও থানা পরিদর্শন করতে পারেন, সিভিল সার্জন, এটা 335, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 336 যেটা পরীক্ষা রিটার্নে নজরদারির আওতায় আনার যোগ্য ব্যক্তি কারা, কাদেরকে কাদেরকে আপনি নজরদারি রাখবেন, সার্ভিলেন্সে রাখবেন। আর 337 নজরদারির আদেশ প্রদান, নজরদারির আদেশ প্রদান, কে আদেশ করবে নজরদারি করার জন্য। 338 নজরদারি তালিকার নাম সংযোগ অপসারণ, এগুলো এমসিকিউ আসে রিটেন প্রশ্ন আছে, কাদেরকে নাম এই নজরদারিতে রাখবেন, কাদেরকে বাদ দিবেন, যোগ করবেন, অপসারণ করবেন, এটা 338। তারপর হচ্ছে 339 দণ্ডিত নয় এমন ব্যক্তির উপর নজরে, যারা দণ্ডিত হয় না এখন তাদের উপর সার্ভিলেন্স করবেন কিভাবে। তারপর 340 গ্রাম প্রধান, ইউনিয়ন বোর্ড ও চৌকিদারের মাধ্যমে নজরদারি, এবং শুধু এই নয়, ভিলেজ হেডম্যান রয়েছে, গ্রাম ইউনিয়ন বোর্ড রয়েছে, চৌকিদারের মাধ্যমে আপনি কি করবেন, নজরদারি করবেন, যেটা হচ্ছে আমরা পিআরবি 32-এ পড়েছি। তাদের সহযোগিতা ব্যতীত পুলিশের প্রশাসনের কোনো কাজে সাফল্য অর্জন করা সম্ভব নয়। এই জন্যই এরাও এই চৌকিদারের মাধ্যমে আপনি নজরদারি করবেন। 340 আজকে একটু দেখে আসে 331 থেকে। তাহলে 331 কি বলছি, গ্রেপ্তারকৃত ব্যক্তির পাহাড় এসকর্ট। গ্রেপ্তারকৃত ব্যক্তির পাহাড় এসকর্টটা কি হবে, যে আমরা যেটা অধ্যায় 11 যেটা পড়েছিলাম, যে এসকর্ট সংক্রান্ত গ্রেপ্তারকৃত ব্যক্তি যারা আছে এদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যে এসকর্ট করার ক্ষেত্রে। এসকর্টে আমরা 703-এ পড়েছিলাম, 703-এ কিন্তু আমরা এসকর্ট কমান্ডারের পুরোপুরি দায়িত্ব পড়েছিলাম। তবে এখানে বলা রয়েছে, তবে পলায়ন রোধের জন্য যতটুকু প্রয়োজন তার বেশি বা নিয়ন্ত্রণ করা যাবে না। আপনি এসকর্ট ডিউটি করার জন্য যা যা আপনার করা দরকার আপনি করবেন। তবে যে পরীক্ষায় আসে গ্রেপ্তারকৃত ব্যক্তি পাহাড় এসকর্ট কত, তবে তাহলে 331 লিখবেন। কিন্তু 703-এর যে কার্যক্রম গুলো আছে এখানে আপনি লিখবেন, বলছে কয়েদের এসকর্টের ক্ষেত্রে নিয়ম সংক্রান্ত গ্রেপ্তার ব্যক্তিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, এক কথায় শেষ। আর পলায়ন রোধের জন্য, অর্থাৎ যাতে সে পালায় না যেতে পারে বা তার রোধ করার জন্য যতটুকু নিয়ন্ত্রণ অতটুকু করা, বেশি করা দরকার, অতিরিক্ত করা যাবে না। এটা হলো 331। 332 এখন বন্দীদের পুলিশ ফাঁড়িতে আনা নেওয়ার নিয়ম কি, যে পুলিশ ফাঁড়ি এবং থানায়, বলছে পুলিশ ফাঁড়িতে আনা নেওয়ার নিয়মটা কি, এখানে বলছে স্পষ্ট করে বলেছে যে বন্দি পাঠানোর সময় রুট ও যাত্রা বিরত স্থান স্পষ্ট নির্দেশিত হবে। আপনি কোন রাস্তা, যে রাস্তাতে যেতে যেতে চাচ্ছেন এটা একটা যাত্রা বিরতিও হতে পারে। এখন এটা একটা স্পষ্ট নির্দেশ দিতে হবে, কিরকম, যে সাধারণত একজন কনস্টেবল বা এক বা দুইজন ছোট অপরাধীকে পাহারা দিতে হবে। একজন কনস্টেবল একজন বা দুজন অপরাধীকে পাহারা দিতে হবে। প্রয়োজনে একজন চৌকিদার সঙ্গে যাবে, দুজনের ক্ষেত্রে একজন কনস্টেবল একজন চৌকিদার, এটা একটা নির্দেশনা আছে আর কি। কনস্টেবল অন্য কাজে গেলে বন্দীকে নিরাপদে বেঁধে রাখতে হবে। তো এগুলো আসলে এখন আমরা তো অবশ্যই, যেহেতু আসামি, আমরা দুজন কনস্টেবল দিয়ে, আমাদের ইনচার্জ একজন দিয়ে আমরা কোর্টে পাঠাই। তো চৌকিদারে অপ্রয়োজনে ব্যবহার করা যাবে না, চৌকিদারে অপ্রয়োজনে ব্যবহার করার প্রয়োজন নাই। অবশ্যই খেয়াল রাখতে হবে যে গুরুতর অপরাধী বিপদের মধ্যে ক্ষেত্রে অবশ্যই পাহারা বাড়াইতে হবে, যে বললাম যে আসামি যদি কোনো গুরুতর অপরাধী হয়, বিপজ্জনক বন্দির ক্ষেত্রে অবশ্যই পাহারা বাড়াতে হবে। বন্দিকে এমন সময় পাঠাতে হবে
যেন রাত হওয়ার আগে কিন্তু পৌঁছে যায়। আপনি এমন সময় পাঠাবেন যাতে রাত হওয়ার আগে যাতে আমরা নির্দিষ্ট যে পোর্ট বা যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছানো যায়। আর খাবার দিনের আলো খেতে হবে, সবসময় খাবারটা দিনের আলোয় খাওয়াতে, এটা কিন্তু ডাইরেক্ট বলছে যে বন্দীদের পুলিশ ফাঁড়ি তারা নেওয়ার সময় যে কার্যক্রম। আর যাত্রাপথে যদি বন্দীদের খাবারের ব্যবস্থা নিশ্চিত করে, যেখানে যাচ্ছেন দূরবর্তী হয় অবশ্যই নিশ্চিত খাবার নিশ্চিত করতে হবে। রাতে অবস্থান করলে গ্রামের প্রধানের গ্রামের নিরাপদ কক্ষের ব্যবস্থা, যদি কোথাও অবস্থান করতে হয় রাতের বেলা, আমরা অবশ্যই পাশাপাশি যদি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট বা কোথাও যাই তাহলে তো থানায় থাকি। আর প্রাকৃতিক প্রয়োজনে বাইরে নিলে হাত করে দড়ি ব্যবহার করতে হবে। অনেক সময় নৌপথে আমাদের অনেক সময় আসামি নিয়ে আসতে হয়, এগুলো একটু বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রাকৃতিক প্রয়োজনে যদি বাইরে যেতে হয় দড়ি ব্যবহার করতে হবে। তারপর বন্দীকে সরাসরি নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাতে হবে, অবশ্যই বন্দীকে সরাসরি নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালত পাঠাতে হবে। আর ভবগুরু যারা থাকবে শারীরিক অবস্থা যদি থাকে তো যত্ন নিতে হবে। অসুস্থ সাক্ষী আসামি দীর্ঘ পথ চলতে বাধ্য করা যাবে না। যদি অসুস্থ কোনো সাক্ষী বা আসামি যদি থাকে এরকম দীর্ঘ পথ চলার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, যে এখানে বন্দীদের পুলিশ ফাঁড়ি থানা নেওয়ার ক্ষেত্রে আমরা কতজন বহন করতে হবে, সাথে চৌকিদার নেওয়া যাবে কিনা, আর কোন ক্ষেত্রে নেওয়া যাবে না। আর গুরুতর অপরাধী যদি হয় অবশ্যই সেক্ষেত্রে পাহারাদার বা আসামি পুলিশ সদস্য বাড়াতে হবে। এবং খাবার কি দিনের বেলা দিবেন, রাতের বেলা দিবেন কিনা, এবং যাত্রাপথে এবং কতটুকু এটা খাবারও কি বলে একটা বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং রাতের বেলা যদি কোথাও অবস্থান করেন সেই অবস্থানে গ্রাম প্রধানের নিকটে সে নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে। এবং যদি প্রাকৃতিক কারণে যদি বাইরে প্রয়োজন হয় তাহলে হাত করা দড়ি ব্যবহার রাখতে হবে। আর অবশ্য বন্দীকে সরাসরি ম্যাজিস্ট্রেট আদালত পাঠাতে হবে। এই মোটামুটি কথা বলা রয়েছে। এখন দেখবো হচ্ছে 333, যেটা হচ্ছে আমরা জানি সবসময় আইনগত অধিকার, যে বন্দীদের দেখেন আমরা সবসময় লিখে খাবার দিতে হবে। এটা তাই যে বন্দীদের খাদ্য যাতায়াত খরচ আমরা এই সেকশনটাতে শেষ করে দিই 333, যে আমরা খাবারের ব্যবস্থা করতে হবে, এটা আইনগত অধিকার। তবে এটা হচ্ছে বন্দির খাদ্য যাতায়াতের যে খরচ, এটা এখানে বলছে যে জেলা ম্যাজিস্ট্রেট কে দিবেন, বহন করবেন কে, এই খাবার বহন করবেন জেলা ম্যাজিস্ট্রেট। বন্দির খাদ্য যাতায়াত এবং আসামি পরিবহন, চুরাই মাল আদালত পাঠান, এই যা যা আছে এবং এই খবরটাকে খরচকে এসকর্ট অফিসার যিনি থাকবে খরচ হিসাব রাখবেন। এবং প্রতি মাসে ফর্ম 58 বিল তৈরি করে এসপি অফিসে পাঠাবে এবং তারা সেটা একটা খরচ পায়। এবং থানা লেভেল থানাতে গিয়ে থানা অফিসার ইনচার্জ স্যার এটা একটা তদন্ত ব্যয় বিল না, এটা হচ্ছে একটা খরচ হয়, সেই মাসিক খরচ, এটা তারা সেইভাবে কার্যক্রম তারা সরকারিভাবে পায়। তো প্রতি মাসে 58 বিল তৈরি করে কি করতে হবে, পুলিশ সুপারে পাঠাইতে হবে। তাহলে 333টা হচ্ছে বন্দির খাদ্য যাতায়াত খরচ। 334 থানা ও ফাঁড়ি পরিদর্শন, এটা জাস্ট রিডিং দিবার কিছু দরকার নাই, যে থানা পরিদর্শন কে করবেন, এসপি করবেন, থানার এএসপি করবেন, এডিশনাল এসপি করবেন, সার্কেল করবেন। তাহলে সুপারিনটেন্ডেন্ট এবং ইন্সপেক্টরদের জন্য এটা নির্দেশনা দেওয়া আছে যে পরিদর্শন সংক্রান্ত এটা নির্দেশনা দেওয়া আছে, এই টেনশন দরকার নাই, এটা তারা করবেন। বাট 335 সিভিল সার্জন থানা পরিদর্শন করতে পারবে। ফাঁড়ি কিন্তু এসপি, এডিশনাল এসপি, সার্কেল অবশ্যই করে, একটা টাইমিং দেওয়া থাকে, একটা জেলা ডিআইজি অফিস থেকে একটা থাকে, এসপি অফিস থেকে কি থাকে, একটা নির্দেশনা থাকে যে এই পরিদর্শন গুলো কে কে করবেন, 3 মাস পর, 4 মাস পর, 6 মাস পর, এরকম নির্দেশনা থাকে পরিদর্শন করার জন্য। তো 335 সিভিল সার্জন থানা পরিদর্শন, সফরের সময় সিভিল সার্জন থানাগুলো পরিদর্শন করেন, ইন্সপেকশন রেজিস্টার সেটা নোট দেন, থানার ওসি রিপোর্ট সুপার সেটা যদি পরিদর্শন সেটা এসপির নিকট পাঠান। আর্থিক সমস্যা হলে ডিআইজির মাধ্যমে কোথাও সেটা হচ্ছে আইজির নিকট, অর্থ যদি কোনো আইজি এটা যদি থানা পরিদর্শনে যদি মনে হয় যে এরকম কোনো সমস্যা হয় তাহলে আর্থিক জন্য ডিআইজির মাধ্যমে রিকমেন্ডেশন পাঠাবে যে কোনো এই এর জন্য। তো এখন ডিএমপি তে দেখা যায় মেট্রো এলাকায় যে এখন হেডকোয়ার্টার থেকে একটা নির্দেশনা আছে যে ইন্সপেকশন হলে প্রতি মাসেই বলা হয়েছে থানা 2বার না 3বার, থানা মাসে মনে 2বার পরিদর্শন করবে, করে সার্কেল স্যার সেটা কি করবে, সেটা সত্যায়িত করে মাসিক স্টেটমেন্টের সাথে হেডকোয়ার্টার পাঠাইতে হয়। তো যাই হোক, এটা এখন আছে কিনা যায় না। তো এখন দেখেন 335 336 নজরদারির আওতায় আনার যোগ্য ব্যক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটেনের প্রশ্ন। ক্লাসটা 10 মিনিট পরে শেষ হবে, আবার সবাই ঢুকে যাবেন ক্লাসে। নজরদারির আওতায় আনার যোগ্য ব্যক্তি কারা কারা, গত 5 বছরের দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, মনোযোগ মনোযোগ 370 বলছে নজরদারির আওতায় আসবে কারা, আওতায় আসবে তারা যা গত 5 বছর যারা দণ্ড হয়েছে ডাকাতিতে, চুরিতে, রাহাজানিতে, নেশা খায়, জাল টাকাতেরি, লাভের জন্য খুন, অসৎ জীবিকা, ওই যে নেশা খায় অপরাধ, এটা হচ্ছে 328-এর ঘটনা, 1900 বিভিন্ন ক্রাইম গুলা করে। সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রেও যে পেশাদার চোর, গরু চোর, চোরাই মাল গ্রহণকারী, অপরাধীকে আশ্রয়দাতা, অপরাধ চক্রের সদস্য। যদি এই 1 এবং 2 বলছে, এক হচ্ছে গত 5 বছর দণ্ডপ্রাপ্ত যারা হবে এবং সন্দেহভাজন ব্যক্তি, এবং আরেকটা বলছে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে যে ইতিহাস হিস্টোরি শিটে ছাড়া কাউকে নজরে আনা যাবে না। ইতিহাস হিস্টোরি, যে একটা কথা বলছে হিস্টোরি শিটে ছাড়া, যদি হিস্টোরি শিটে তাদেরকে নজরে না আনা, যাদেরকে নজর রাখা যাবে না। রাজশাহী, দিনাজপুর, বগুড়ায় গাঁজা পাচার করেও নজর থাকবে। এখানে তো
পিআরবিতে যেভাবে আসছে যে এই অঞ্চলে এই গাঁজা পাচারকারীরা এই নজরদারি থাকবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত 5 বছর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ভিতরে যারা ডাকাতি, চুরি, রাহাজানি, নেশা খেয়ে অপরাধ, জাল টাকা লাভের আশায় খুন এবং সহজীবিকা এবং সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রে পেশাদার, গরুচোর, চুরাই মাল এই ক্ষেত্রেই এদেরকে নজরদারিতে আনতে হবে। এটা একটু খেয়াল রাখবেন। বুঝতে পারছেন? নজরের আওতায় থাকবে, পরীক্ষা আসতে পারে, নজরের আওতায় আনার যোগ্য ব্যক্তি কারা 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 হবে। গত 5 বছরের জন্য এমসিকিউ আসতে পারে এই এবং সন্দেহ হবে যে এই দুইটা ক্যাটাগরিতে। 337 মনোযোগ দেন। টুকিটাকি যে কথাগুলো এগুলো এমসিকিউ আসলে পারবেন, সমস্যা নেই, এগুলো বিস্তারিত ভাবে আর দরকার নেই। আমরা এমসিকিউ এর জন্য তো মোটামুটি যেগুলো দরকার এগুলো আপনারা আলোচনা করতেছি, কোনো টেনশন করার দরকার নেই। নজরদারি আদেশ কে দিবে? এই যে হিস্ট্রি শিট যে বিষয়টা আছে 403-এ যে আমরা পড়বো, 401, 2, 3 এগুলো আমরা পড়বো, এগুলো নিয়ে টেনশন দরকার নাই। হিস্ট্রি শিট কি, হিস্ট্রি শিট খোলার নির্দেশ কখন খুলবেন, কে কে এখানে অন্তর্ভুক্ত, এগুলো আলোচনা করবো। হিস্ট্রি শিট দেখে কেউ সক্রিয় অপরাধ মনে হলে যদি এসপি রিপোর্ট করতে হবে এবং এটা পুলিশ সুপার এটা তদন্ত তদন্ত করে আদেশ দিবে। এটা মনে রাখবেন যে এই যে নজরদারি আদেশটা দিবে সার্ভিলেন্স করার জন্য, হিস্ট্রি শিট দেখে বলবে যদি সক্রিয় মনে হয় যে আসলে অ্যাক্টিভ রয়েছে অপরাধ করার জন্য, তাহলে তদন্ত করে নজরদারি আদেশ দিবে এবং হিস্ট্রি শিট বিস্তারিত সংরক্ষণ করা হবে। 337 বলছে জাস্ট এইট। এস পুলিশ সুপার হিস্ট্রি শিট দেখে সক্রিয় অপরাধ মনে হয় পুলিশ সুপারের কাছে পাঠাবে, নজরদারি আদেশ দিবে পুলিশ সুপার। তবে এই যে সার্কেলেরও কাজ আছে, আমরা যখন করবো সার্কেল ইন্সপেকশনে গেলে এসপির কাছে কি করবে সেটা অনুমোদন করে নিবে। আচ্ছা, 338 নজরদারি তালিকার নাম সংযোজন এবং অপসারণ। এই নজরদারি তালিকায় যারা যারা থাকবে নাম যোগ হবে এবং অপসারণ হবে এবং মাইনাস হবে বা কি হবে, অপসারণ হবে, বাদ যাবে। তাহলে আমরা কি কি দেখি? জেলা ম্যাজিস্ট্রেট বা সুপার নজরদারি প্রত্যাহার করতে পারবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার নজরদারিতে কারা কারা বাদ যাবে এটা জেলা ম্যাজিস্ট্রেট বা নজরদারি থেকে পুলিশ সুপার প্রত্যাহার করতে পারেন, এটা তার এখতিয়ার। আর কে বলছে যে পুলিশ সুপার বা সার্কেল ইন্সপেক্টর, সার্কেল সার্কেল ইন্সপেক্টর সার্কেল হিস্ট্রি শিট পরীক্ষা করবেন, পুলিশ সুপার এবং সার্কেল কি করবে এগুলা হিস্ট্রি শিটে পরীক্ষা করবে, দেখবেন এটি ঠিক আছে কিনা, এবং গ্রামে গিয়ে স্থানীয় জিজ্ঞাসা করতে পারবে এবং যার বিরুদ্ধে আপনি হিস্ট্রি শিটে নিয়ে আসছেন, যাদেরকে নজরে আনছেন, আসলে লোকটা কি, আসলে কি একটা নাম চলে আসলো নাকি সে হয়রানি হচ্ছে, পুলিশ সার্কেল নিজে যাবে, প্রয়োজনে এসপি নিজে যাবে, গিয়ে কি করবেন স্থানীয় যারা রয়েছে তাদেরকে স্থানীয় জিজ্ঞাসাবাদ করে নেবে এবং নিজে গিয়ে সিদ্ধান্ত নেবেন যে এর নামটা কি রাখা যাবে কি যাবে না। আসলে পুলিশের কার্যক্রম ম্যাসিভ ওয়ার্কিং, আসলে এগুলা আসলে কাজ না, কাজ যারা জানে তারা কিন্তু থানা লেভেলটাকে একদম হাতের মুঠোয় নিয়ে আসতে পারে কাজ জানা থাকলে, আর না হলে খালি সারাদিন খালি ঘুরতে থাকবে কোথায় কি হচ্ছে। প্রয়োজনে ব্যক্তি গোপনে সতর্ক আছে, যদি এরকম হয় যে গোপনে যে আপনাকে নজরে আপনাকে গোপনে সতর্ক করা যেতে পারে যে আপনি এখন একটু এই ভালো থাকেন বা অ্যালার্ট হয়ে যান বা এরকম আগে থেকে একটু ভালো হন। তো যাই হোক, এই 338 বলছে নজরদারি তালিকার নাম সংযোজন অপসারণ কে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার নজরদারির নাম তিনি প্রত্যাহার করতে পারেন এই। আর যদি কাউকে সংযোজন করতে হয় তিনি অবশ্যই এসপি অথবা সার্কেল নিজে এটা তদন্ত করে নিজে এটা কি করবেন সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, তাহলে 338 গেল। 339 মনোযোগ দেন। এখন হচ্ছে দণ্ডিত নয় এমন ব্যক্তির উপর নজরদারি। দণ্ডিত নয়, দণ্ডিত নয় এমন ব্যক্তিদের নজরদারি কেমন হবে? কত বছর আগেরটা কিন্তু বলছে 5 বছর এবং হচ্ছে সন্দেহভাজন, এই ক্ষেত্রে কিন্তু এরা যোগ্য হবে, বাট এখানে বলছে দণ্ডিত নয় এমন ব্যক্তির জন্য নজরদারি কত বছর? 3 বছরের বেশি নজরদারি করা যাবে না। আপনি নজরদারি কত বছর করতে পারবেন বলছেন? 3 বছর বেশি নজরদারি করতে পারবেন না। বিশেষ কারণে বাড়াতে হলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, এক কথায় যে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি, আর এটাকে প্রতি বছরে নবায়ন করবে, আপডেট হবে, এক কথায় এসব রেকর্ড গোপনীয় হিসেবে সংরক্ষিত করবে। এগুলো খুব হিস্ট্রি শিট বলেন, ভিলেজ ক্রাইম নোট বলেন, আমাদের এগুলো হচ্ছে গোপনীয়, এগুলা গোপনীয় বিষয়, এগুলা প্রকাশ করতে হয়। এইসব গোপনীয় রেকর্ডিং বিষয়গুলো এগুলো বলা হচ্ছে গোপনীয় দলিল বা গোপনীয় যে বিষয়গুলো, আমরা এগুলা চাইলে আমরা কেউ প্রকাশ করলে আমরা বাধ্য নয়। অবশ্যই ইউনিট প্রদানের অনুমতি লাগবে। কোর্ট যদি চায় ইউনিট প্রদান, ইউনিটি সেটা সিদ্ধান্ত নিবে এটা দিবে কি না দিবে। তো যাই হোক, দণ্ডিত নয় এমন ব্যক্তি নজরদারি কত বছর বেশি করা যাবে না? এটা এমসিকিউ, 3 বছর বেশি নজরদারি করা যাবে না। বিশেষ কারণে বাড়াতে হলে জেলা ম্যাজিস্ট্রেট কি লাগবে? অবশ্যই অনুমতি লাগবে, আর প্রতি বছর এটা কি আপডেট করতে হবে, এসব রেকর্ড গোপনীয় সঙ্গে থাকবে। 340 এখন হচ্ছে 340 যেটা বললাম, গ্রাম প্রধান, ইউনিয়ন বোর্ড ও চৌকিদারের মাধ্যমে নজরদারি। আর রিপিট, গ্রাম প্রধান, ইউনিয়ন বোর্ড, চৌকিদারের মাধ্যমে 340 বলছে কি শহরে পুলিশ নজরদারি করবে, শহরে যেরকম পুলিশ নজরদারি করে আমরা, গ্রামে ইউনিয়ন বোর্ড পঞ্চায়েত চৌকিদার নজরদারি করবে। থানার ওসি এবং খারাপ চরিত্র ব্যক্তির তালিকা সরবরাহ করবে, যাদের মাধ্যমে নিয়ে আসবে। নতুন নাম যোগ হবে বাদ হলে সংশ্লিষ্ট জানাতে হবে, যে নতুন করে নাম যোগ হবে না বাদ হলে সংশ্লিষ্ট জানাবে যে এই বিষয়। এটা 340-এর কাজ। আর পরীক্ষা সবসময় আসে, এটা আপনাদের একটা রিটেনের প্রশ্নই আছে যে নজরদারি বিষয়ে পুলিশের দায়িত্ব কি, 341।
এই নজর সার্ভিলেন্সের ক্ষেত্রে পুলিশের দায়িত্বটা কি? এটা হচ্ছে আপনাদের রিটেনের প্রায় আসে, আপনারা দেখেন বিভিন্ন বোর্ডে আসছে, এটা একটা আনসার করা আছে, এখানে একটু দেখেন। তা নজরভিক্ত বা সার্ভেলেন্সও যারা আসবে তাদের প্রতি মাসে অন্তত একবার স্থানীয় অনুসন্ধান করবে, প্রতি মাসে একবার করে স্থানীয় ভাবে তার লোকাল ভাবে ইনভেস্টিগেশন অনুসন্ধান করবে, ইন্সপেকশন করবে বা ইনকোয়ারি করবে। এই অনুসন্ধানে কে করবেন? সাধারণত সাব ইন্সপেক্টর করবেন। আই রিপিট, অনুসন্ধান কে করবেন? সাব ইন্সপেক্টর করবেন। বিশেষ কারণে যে এসআই না থাকলে এসআই দিয়ে করতে পারবেন, কারণ জিডি দিলে নোট দিতে হবে। এটা এই উদ্দেশ্যটা কি? এই যে সাব ইন্সপেক্টর এসআই করবে, উদ্দেশ্যটা কি? আসলে চৌকিদার ঠিক মতো নজরদারি করছে কিনা এটা দেখতে হবে। অপরিচিত লোকে আসা যাওয়া রিপোর্ট, এখন একটা এলাকায় আগন্তুক বা আসছে কিনা, যে অপর লোকের সাথে তার আসা যাওয়া আছে কিনা এটা দেখবে ঠিক আছে কিনা। এখন যাকে সার্ভেলেন্সে রাখছেন তার আচরণ, তার অভ্যাস, তার সহযোগী তথ্য, কিভাবে কি করতেছে, এগুলো তথ্য সংগ্রহ। আর এবং এইসব ভিজিট করে হিস্ট্রি শিটে লিখতে হবে। 401 যে হিস্ট্রি শিট করেছে সেটা লিখতে হবে। এবং নজরদারিতে ধরন এবং সার্কেল ইন্সপেক্টর স্থানীয় পরিস্থিতি অপরাধ ধরন বিবেচনা করবে। এই যে সার্কেল ইন্সপেক্টর স্থানীয় পরিস্থিতি অপরাধ ধরনটা সেটা বিবেচনা করবে। এবং অপরাধের ধরন অনুযায়ী কি করতে হবে, আপনি সবসময় খেয়াল রাখবেন যে অপরাধের ধরন, অপরাধ সে কি ধরনের আসামি, এটা সে চোর না ডাকাত না পকেট মার, এই অনুযায়ী সে কখন আপনি সার্ভেলেন্সটা করবেন। বলছে ডাকাত চোর হলে রাতে নজরদারি করতে হবে। যদি ডাকাত হয় বা চোর হয় তাহলে রাতে বাড়িতে নজরদারি করবেন। আর পকেট মার যদি হয় রাতের বেলা দরকার নেই, হাট বাজারে নজরদারি বাড়াবে। আর জালিয়াতি মাদক মিশিয়ে অপরাধ করে চলাফেরা তথ্য, যদি চলাফেরা করতেছে তথ্য সংগ্রহ করবে। তাহলে প্রয়োজনীয় গোপনে সোর্স যেটা হচ্ছে এগুলা নজরদারি বাড়াবেন। যে গোপনে সোর্স বা ইনফরমার ব্যবহার করা যাবে, এই সময় দ্রুত এসপি কে রিপোর্ট করতে হবে, যে গোপনে সোর্স ইনফরমার বাড়িয়ে কার্যক্রম পরিচালনা করা যায়। এবং যারা গ্যাজেট অফিসার মাঝে মাঝে ব্যক্তিগত ভাবে নজরদারিভুক্ত যারা গ্যাজেট অফিসার রয়েছে তারাও সার্ভেলেন্স করবেন এদেরকে। তারপর শেষ বলছে, থানার সকল সদস্য যেন নজরে ভিত্ত অর্থাৎ সার্ভিলেন্স ব্যক্তিকে চিনতে পারে তা নিশ্চিত করে। সকল সদস্য কনস্টেবল, একজন সর্বনিম্ন কনস্টেবল সে কি করবে, এবং তাদেরকে কনস্টেবলদেরকে নির্দেশনা দিবে যে বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহের জন্য পাঠাবে, যা তুমি এই সার্ভিলেন্স করে আসো। এই ব্যক্তিদের কারা কারা, যে ডাকাত, পকেটমার, জালিয়াতি, মাদক বিষয় অপরাধী, এদেরকে চলাফেরা করতেছে, এদের তথ্য সংগ্রহ করে নিয়ে আসো। মূলত 341টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নজরদারি বিষয়ে পুলিশের দায়িত্ব কর্তব্য। পরীক্ষা আসবে, এটা বলে দিলাম, এটা ভালো করে মুখস্থ করো। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমি একটু লিঙ্ক দিচ্ছি, আমরা অন্য আলোচনায় যাব, কেউ যাবেন না।